সাইদ আব্দুল্লাহ, আপনার কাছে আবার আসতেছে। আপনি চায়না ভারতের কথা বলছিলেন যে রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা, সেক্ষেত্রে যদি জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেস বলছেন আরাকান আর্মিকেও যুক্ত করার কথা বলেছেন। আমার প্রশ্ন হলো, আরাকান আর্মি তো এখন মিয়ানমারের অনেকটা ধরতে গেলে একেবারে কি বলে দেশের জন্য যুদ্ধ করা যেটা বলে আরাকানরা, তারা যুদ্ধ করছে। অর্থাৎ যদি আরাকান মিয়ানমারের জান্তা বাহিনী যদি পক্ষ থেকে বলা হয় তারা রাষ্ট্রবিরোধী কাজ করছে, আর তাদের পক্ষ থেকে যদি ধরা হয় তারা দেশের জন্য কাজ করছে, মুক্তিযুদ্ধ, দেশপ্রেমিক, সেই ক্ষেত্রে আরাকান আর্মি আসলে আমাদের সাথে যুক্ত হওয়ার বিষয়টা আসলে আমাদের জন্য কতটুকু সুবিধা এবং অসুবিধা হতে পারে বলে মনে হয়? এই স্ট্র্যাটেজিক ব্যাপারগুলো নিয়ে না আলোচনা করার একটা সংকটের জায়গাটা আছে। এগুলো আমি বললাম তো যে দেখলে মনে হয় যে অমুকের সাথে আমরা যুক্ত হব, অমুকের সাথে বাইরে যাব, কিন্তু ব্যাপারগুলো এত সহজভাবে কাজ করে না। যুদ্ধের আইনের দিকে যদি তাকান, মানে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান লয়ের আওতায় যেভাবে যুদ্ধগুলো চলতে থাকে বিভিন্ন জায়গায়, মিয়ানমারে অনেকগুলো বছর ধরে কিন্তু পুরো দস্তুর অস্থিরতার জায়গাটা চলছে। তাদের জান্তা বাহিনীর কথা যদি বলেন, আরাকান আর্মির কথা বলেন, আপনি কারেক্টলি বলেছেন যে প্রত্যেকেই মনে করে অন্যরা হলো তাদের দেশের সবচেয়ে বড় শত্রু এবং শত্রুরা মনে করছে তারা সবচেয়ে বড় দেশপ্রেমী। তবে এই ন্যারেটিভটা কিন্তু মিয়ানমারের জন্য অবধারিত হওয়ারই কথা ছিল, কারণ অং সান সুচির লাস্টের টার্মগুলো যদি খেয়াল করেন এমনভাবে আগাচ্ছিল তাতে করে তার দেশটা গৃহযুদ্ধের দিকে যে আগাবে এই ব্যাপারটা খুবই অবধারিত জায়গাটা ছিল। আবার এই জায়গায় একটা ব্যাপার আছে, যদিও স্ট্র্যাটেজিক ব্যাপারগুলো নিয়ে এইভাবে খোলামেলা কমেন্ট করাটা খুব একটা উচিত না, কিন্তু বোঝার সুবিধার্থে একটা জিনিস বলতে হবে। দেখবেন মিয়ানমারের আর্মিটাকে এই যে তারা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে তাদের মতো স্টেকটা নিয়ে নিল, যদিও পুরোপুরি গণতান্ত্রিক সরকার ছিল না, সত্যিকার অর্থে গণতান্ত্রিক সরকার যেটা বলা হয়, সেই জায়গা থেকে চায়নার ইম্প্যাক্টটা ছিল না? অবশ্যই ছিল। একই সাথে আরাকান আর্মি, এই যে বিদ্রোহীদের যে অংশ, তাদের হাতেও তো অস্ত্র এসেছে। সেই অস্ত্রটা ব্যাপারটা এমন না যে লোকালি প্রডিউসড অস্ত্র, মিয়ানমারে তো লোকালি প্রডিউসড অস্ত্র থাকে না, তাহলে এই অস্ত্রটা কারা দিল? এবং 1 বছর 1.5 বছর আগেই কিন্তু এটাও দেখা যাচ্ছিল তাদের অস্ত্রের একটা বড় অংশ চায়না থেকেই এসেছে। সো দেখবেন একটা যুদ্ধ আমাদের কাছে যেটা ফ্ল্যাট যুদ্ধ, পরাশক্তি অনেকের কাছে সেটা কিন্তু অস্ত্র বেচার একটা অপশন। আবার আর একটা জিনিস ঘটে, এই সাইডে এক একজনের এক এক রকমের ভেস্টেড ইন্টারেস্টের জায়গাটা আছে। বাংলাদেশের কথা যদি বলেন, বাংলাদেশ কিন্তু কখনোই অত বড় স্ট্র্যাটেজিস্ট হইতে পারবে না, কিন্তু বাংলাদেশ জিওপলিটিক্যালি এমন একটা জায়গায় অবস্থিত, খেয়াল করে দেখেন এই সাইডে মিয়ানমার এবং 3 সাইডে ভারত, এবং ভারতের আবার কোন 2টা পার্ট, একটা সাইডে তো মূল ভারত আছেই, আর একটা সাইডে বাংলাদেশের উত্তর পূর্ব অংশে ওদের যে 7 সিস্টার্সটা আছে, এটাও কিন্তু ডিপ্লোম্যাটিকভাবে বেশ খানিকটা সমস্যার সংকুল অবস্থার ভেতরে আছে। আবার মিয়ানমারের আরাকান আর্মি কিন্তু একটা সময় পর্যন্ত দেখবেন বাংলাদেশের ঠিক বর্ডার ঘেঁষে একটা বড় অংশ কিন্তু আরাকান আর্মির দখলে চলে গেছে। এটা কিন্তু আর ওদের যে মূল সরকার হিসেবে যারা দাবি করে তাদের আওতায় কিন্তু নাই। এবং এই জায়গাতে বাংলাদেশের ওই লাক্সারিটা আছে নাকি, এই টাইপ একটা ফুল স্কেল ওয়ারই আমি বলবো। এই ওয়ারের ভেতরে বাংলাদেশি স্ট্র্যাটেজিকভাবে কিভাবে অবস্থানটা নেবে, বাংলাদেশ দেখবেন অনেকটা কিন্তু যে এমন একটা পজিশনে আছে যে তাদের ব্যাপার আমাদের কোনো কিছুই না, কিন্তু ইন দ্য মিন টাইম গত বছরই এমন ঘটেছে না যে মিয়ানমারের অনেক সৈন্য বাংলাদেশে ঢুকে গেছে, তারপরে তাদেরকে আবার ফেরত রাখা হয়েছে, বিভিন্নভাবে ফেরত পাঠানোর চেষ্টা করা হয়েছে। সো মিয়ানমার বর্ডারে যদি ক্রমাগত যুদ্ধ চলতে থাকে, এটা কিন্তু বাংলাদেশের জন্য ভালো কোনো ঘটনা না। ইনফ্যাক্ট এটা পৃথিবীরই নিয়ম। দেখবেন বাংলাদেশের সেন্ট মার্টিন, এই সেন্ট মার্টিন দ্বীপে গত বছর কিন্তু 1 মাসেরও বেশি সময় ধরে কোনো মানে তাদের যে পণ্য আনা নেওয়া করার যে রুটটা সেটাও বন্ধ ছিল, তাদের উপর কিন্তু নানা ধরনের সংকট ছিল, ইনফ্যাক্ট এখনো নানাভাবে চলছে। সো এই জায়গাতে এই যে প্রস্তাবের কথাটা বললেন, আমার কাছে মনে হয় যে এটা এত সরলরৈখিকভাবে দেখার কোনোই কারণ নাই, বরং এটা প্রস অ্যান্ড কনস মিলিয়ে দেখার দরকার আছে। আমাদের ওই লাক্সারিটা আছে নাকি এটা এফোর্ড করার মতো, অ্যাট দ্য সেম টাইম এইটা করলে কে কে চটে যেতে পারে, আর চটে গেলে তা ম্যানেজ করার মতো ক্যাপাসিটি আমাদের আছে কিনা এটাও আমাদের ভাবা দরকার। কারণ আমাদের কিন্তু বর্তমানে আরেকটা সংকটের জায়গাটা আছে। দেখেন বাংলাদেশ এমনিতেই একটা টালমাটাল অবস্থার ভেতরে ছিল, একটা ইউনূস সাহেবের সরকার এসেছেন, এরপরে ইলেকশন হয়তো বা ডিসেম্বরে হয়ে যাবে, মানে ইউনূস সাহেব আজকে নিজেও বলেছেন ডিসেম্বরে ইলেকশনটা হবে, সেটা নিয়ে নিশ্চয়ই আপনিও আলোচনা করবেন, হয়তো বা তখন আলোচনা করা যাবে। কিন্তু দেখেন 2026 সালে এলডিসি থেকে যখন প্রমোশনটা হয়ে যাবে, বাংলাদেশের কিন্তু বিভিন্ন বাণিজ্যিক সমীকরণ অনেক ক্ষেত্রে বদলে যাবে, এবং এই যে নানা ক্ষেত্রে বদলেটা যাবে, এই ধকলগুলা কিন্তু পোহাতে হবে। আর ওই যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী এবং সবচেয়ে বেশি মানে চুরি করা পতিত প্রাইম মিনিস্টার,
তারা বাংলাদেশকে যেভাবে লুটপাট করে রেখে গেছে, এই ধকলটা মেটাতে গেলে কিন্তু বাংলাদেশের অনেকগুলো সংকট সামনে চলে আসবে। তখন মানুষ হঠাৎ করে আফসোস সেরে বলবে আগেও তো এইভাবে চলতো, এখন কেন চলছে না? কিন্তু যেভাবে লুটপাট করা হয়েছিল সেটা তো নজিরবিহীন একটা ঘটনা। এই সংকটগুলো দেখেন, ব্যাংক খাত কি এখনই পরিপূর্ণভাবে ঠিক হতে পেরেছে? পারেনি, অনেকগুলো বছর লাগবে। ব্যবসায়িক খাতের কথা অনেকেই অনেক প্রশংসা করতে পারে, কিন্তু ব্যবসায়িক খাতে যতক্ষণ না পর্যন্ত একটা ফিক্সড পলিসি আসবে, অনেক সংকট দেখা যায় না চোখে। দেখবেন ইনভেস্টমেন্ট আটকে আছে। বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে কিন্তু এটাই সত্য। আমাদের জায়গা থেকে আবেগী আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু একজন বিজনেসম্যান সে কেন ইনভেস্ট করবে? সে তো জানে না যে পরের 5 বছর কোন পলিসিতে চলবে। এই ধরনের ডামাডোলের অবস্থার ভেতরে বাইরের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টও আসে না। সো অনেকগুলো জায়গায় সংকটের জায়গাটা আছে। সো এর ভেতরে আমরা নতুন করে এমন কোনো পলিসি নিব নাকি যে জায়গায় আমাদের হোস্টাইল করে ফেলার সম্ভাবনা আছে, এটাও ভেবে দেখার দরকার আছে। তবে জাতিসংঘের মহাসচিবের এই ভিজিটের পরে খুবই সিগনিফিক্যান্ট একটা ঘটনা তখন ঘটবে, বা তখন আমরা একটা কমেন্ট করতে পারবো। ডক্টর মোহাম্মদ ইউনূস 26 তারিখে চায়নাতে যাচ্ছেন, এটা অবশ্যই অনেক বেশি সিগনিফিক্যান্ট একটা ঘটনা। এবং কোন টাইমে? কিছুদিন আগে আমাদের কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা চায়না ভিজিটে গেছেন, এবং অনেকগুলা চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অল্টারনেটিভ কোনো রাস্তা খোঁজার কিন্তু একটা চেষ্টা করা হচ্ছে। এবং ইন্ডিয়ার সাথে আমাদের ডিপ্লোমেসি কিভাবে রান করবে সেটার সাথে কিন্তু চায়নার সাথে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের দরকার আছে। তিস্তা প্রকল্প থেকে বলেন, অন্যান্য প্রকল্প থেকে বলেন। সো এর ভেতরে কোনো যুদ্ধকালীন অবস্থার ভেতরে ইনভলভ হওয়া উচিত হবে কিনা সেটা অনেক সমীকরণের ব্যাপার। তবে খামখেয়ালিপনা কোনো ডিসিশন বা লাক্সারিয়াস কোনো ডিসিশন, এমন কোনো ডিসিশন নেওয়া উচিত না যেটা আমরা প্র্যাকটিক্যালি আমরা এফোর্ড করতে পারবো না। ধন্যবাদ।